নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ভোটের বঙ্গে নরেন্দ্র মোদী। আজ কোচবিহারে ভোট প্রচারে প্রধানমন্ত্রী। বিশেষ বায়ুসেনার বিমানে দিল্লি থেকে সরাসরি হাসিমারা এয়ারবেস। বেলা 3:10 হাসিমারায় মোদী, আর সেখান থেকেই আজকে যে জনসভা করবেন তিনি, সেখান থেকে হেলিকপ্টারে কোচবিহার বিমানবন্দর, সড়কপথে বিকেল 4:15 পৌঁছবেন রাসমেলা ময়দান। কোচবিহারের রাসমেলা ময়দানে বিজয় সংকল্প সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো ডিটেল জানবো, পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, সভার প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে, কি ছবি দেখা যাচ্ছে? দেখো, ভোট ঘোষণার পর রাজ্যে কিন্তু এই প্রথম প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই প্রচারটা কোথা থেকে শুরু করছেন না, উত্তরবঙ্গ দিয়ে শুরু করছেন। উত্তরবঙ্গ আমরা দেখছি গত কয়েকটি নির্বাচনে বিজেপি কিন্তু শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে উঠেছে। সেই শক্ত ঘাঁটিকে যাতে আরও মজবুত রাখা যায় এবং উত্তরবঙ্গকে পাখির চোখ করে এগোতে চাইছে পদ্ম শিবির। আর তাই কিন্তু রাজ্যে ভোট ঘোষণার পর প্রথম নির্বাচনী জনসভা কোচবিহার দিয়ে শুরু করছেন নরেন্দ্র মোদী। আমরা জানি যে 2021 সালে এই কোচবিহারে যে বিধানসভাগুলো রয়েছে, 9খানা বিধানসভা, তার মধ্যে 7খানা জিতেছিল বিজেপি প্রার্থীরা, 2খানা আসনে সিতাই এবং মেখলিগঞ্জ 2টো আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। পরবর্তীতে দিনহাটা আসনের বিধায়ক তিনি পদত্যাগ করলে সেখানে উপনির্বাচন হয় এবং সেখানে জয়ী হয়ে উদয়ন গুহ রাজ্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হন। কিন্তু 2021 পর 2024 লোকসভা যদি ভোটে তাকায়, 2024 কিন্তু তৃণমূল বিধানসভার থেকে তুলনায় বা বহু ভালো ফল করে এবং 2024 কোচবিহার আসনটি কিন্তু ছিনিয়ে নেয় তৃণমূল। তারপর থেকে কিন্তু তৃণমূল ধীরে ধীরে এই কোচবিহার শহরে এবং কোচবিহার জেলায় তাদের শক্তি বাড়াতে শুরু করেছে, এবং সেখান থেকেই কিন্তু যাতে নতুন করে ঘুরে দাঁড়াতে না পারে ঘাসফুল শিবির, আর তাই উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি। এবং আজ রাজ্যে ভোট ঘোষণার পর প্রথম নির্বাচনী জনসভা যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন রাজ্যস্থ আরও নেতারা, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সকলেই থাকছেন। এবং বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন এই 7 আসনে কোচবিহার জেলা, তাদের সঙ্গে পরিচিতি পরে করবে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে যথেষ্ট রাজনৈতিকভাবে যথেষ্ট তার তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে। কেননা একদিকে যেমন উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবি একটা বহু পুরনো, তেমনি বেশ কিছু চা বাগান বন্ধ রয়েছে, একাধিক ইস্যু রয়েছে উত্তরবঙ্গের, যা কিন্তু জিয়ে রয়েছে। এবং নির্বাচন এলেই আলাদা রাজ্যের দাবি উঠে, নির্বাচন এলেই প্রতিশ্রুতি ঝড় বয়ে যায় যে এই বন্ধ চা বাগান অমুক তারিখ খুলবে বা তমুক তারিখ খুলবে। কিন্তু বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে কি ভোকাল টনিক প্রধানমন্ত্রীর অবশ্যই নজর থাকবে। শনিবার মালদায় মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, তদন্তে চাঁচল থানা। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে, আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। তার কারণ আমার মনে জ্বর ছিল, আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছো নাকি? জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী জেলায় জেলায় ভোটের প্রচার করছেন। শনিবার মালদার 3 বিধানসভা আসনে তাঁর সভা ছিল। প্রথমে মানিকচকে, তারপর মালতীপুরে। মালতীপুর থেকে গাজলে যাওয়ার জন্য হেলিকপ্টারে উঠছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের পাশেই অস্থায়ী হেলিপ্যাড। কপ্টারে ওঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন তার হেলিকপ্টারের সামনে ড্রোন উড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল নেত্রী নন, রাজ্যের মুখ্যমন্ত্রীও। Z+ সিকিউরিটি পান। তার নিরাপত্তার দায়িত্বে স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ ডিরেক্টরেট অফ সিকিউরিটি। উড়ানের আগে রুট ক্লিয়ারেন্স দেয় ATC, এয়ার ট্রাফিক কন্ট্রোল। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে ড্রোন এলো কিভাবে? অনেকেরই প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের কাছে ড্রোন ওড়ানোর ছাড়পত্র কি নেওয়া হয়েছিল? যদি অনুমতি মিলেও থাকে তাহলে সেটা মিলল কিভাবে? নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে অস্থায়ী হেলিপ্যাড চত্বরে ড্রোন পৌঁছয় কিভাবে?
যখন ভিভিআইপি ফ্লাইং করে তখন কিন্তু আমাদের সব থেকে বেশি সেফটি সিকিউরিটির দিকে আমাদের নজর থাকা মোস্ট প্রায়োরিটি। টেক অফ পাথে কোনো রকম যদি অবস্ট্রাকশন হয়, এবং টেক অফ পাথটা হচ্ছে যে কোনো এভিয়েশন ফিল্ডের মোস্ট ইম্পর্টেন্ট পাথ, ওই অবস্ট্রাকশন টেক অফ পাথে আসলে যদি সেটা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে যায় বা ধরুন চপারের যে ব্লেড আছে সেই ব্লেডকে হঠাৎ করে হিট করে দেয়, তাহলে কিন্তু টেক অফ পাথেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অবস্থা ওই যে ড্রোন সামনে ছিল তার কি পারপাস ছিল, কি উদ্দেশ্য ছিল আমরা এখনো জানি না, কারণ এটা তদন্ত সাপেক্ষ। ড্রোনের জন্য কিন্তু স্পেশাল আপনার পারমিশন লাগতে হয়, যেমন ডিজিসি এ পারমিশন দেয়, পার্টিকুলার একটা ড্রোন রেজিস্ট্রেশন হয়, ফ্লাইট পারমিশন নিতে হয় যে এই সময় থেকে আমি এই সময় আমি উড়বো, এই হাইট বা এই অল্টিটিউডে আমি উড়বো, অপারেটর লাইসেন্স রেজিস্টার করতে হয়। অ্যাভিয়েশন ফিল্ডে এইরকম ভাবে একটা আনম্যান্ড একটা ভেহিকল চলে এলো, সেটা কিন্তু খুবই সুখকর ব্যাপার নয়, এটা কিন্তু একটা সিকিউরিটি ল্যাপসি আমি বলবো। এটা তো একটা বিরাট বড় সিকিউরিটি থ্রেট। একজন চিফ মিনিস্টার একটা জায়গায় সভা করতে গেছেন, তার আগে এবার তিনি উঠবেন, ঠিক তার আগের মুহূর্তে একটা ড্রোন দেখা যাচ্ছে, সেটা তো ভয়ঙ্কর ব্যাপার, তার লাইফ থ্রেট হতে পারে। যারা কনসার্ন এই সিকিউরিটির ক্ষেত্রে, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ সজাগ এবং সতর্ক হওয়াটা খুবই দরকার। সেটা কি চিন্তা ভাবনা করেছেন ওনারা জানি না, হঠাৎ করে আকাশে একটা ড্রোন কোত্থেকে এলো সেই ব্যাপার নিয়ে একটা তদন্ত হওয়া দরকার, এবং এটা তদন্ত করে বার করা দরকার যে কারা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে ড্রোন, তদন্তে চাঁচল থানা। মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টার উড়বে, উনি যাবেন, সেখানে বারবার এগুলো কেন হচ্ছে? এর মধ্যে কি কোনো বিশেষ ষড়যন্ত্র আছে? একটা বড় ষড়যন্ত্র এর মধ্যে আছে। কমিশনকে জানাবেন? নিশ্চয়ই জানানো হবে। নিউজ 18 বাংলা। গতকাল অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে ধুন্ধুমার পরিস্থিতি, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকালের পর আজ ফের অধীরের প্রচারে উত্তেজনা, প্রচারে বাড়তি নিরাপত্তা সত্ত্বেও গো ব্যাক অধীরের প্রচারে আজ গো ব্যাক স্লোগান। আমার সঙ্গে প্রণব, গতকালের ঘটনায় কমিশনে অভিযোগ জানান অধীর রঞ্জন চৌধুরী, তারপর পদক্ষেপ নেওয়া হয় কমিশনের তরফ থেকে, তারপর আজ ফের এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? দেখো, আজকেও পূর্ব নির্ধারিত 3 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে কিন্তু প্রচার করতে সকালবেলা থেকেই আর কি শুরু করেন অধীর চৌধুরী। এবং গতকালকে যে ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এবং অধীর চৌধুরী গতকালকে যে কমিশনের কাছে অভিযোগ করেছিলেন, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও ছিল। তারপরে দেখা যায় 3 নম্বর তোমার ওয়ার্ডে যে আনন্দময়ী কালীবাড়িটা রয়েছে, সেখান থেকে যখন যাত্রা শুরু হয়, তখন একদল তৃণমূল সমর্থকরা তারা কিন্তু অধীর চৌধুরীকে দেখে তারা গো ব্যাক স্লোগান দিতে শুরু করে, এবং রীতিমতো উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। যদিও প্রচুর পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকায় কোনো রকম অপ্রীতিকর সৃষ্টি হয়নি। তারপর কিন্তু অধীর চৌধুরীর মিছিল তারপর ওই পাশ দিয়ে কিন্তু ঠিকভাবে বেরিয়ে চলে আসে। এরপর যখন 7 নম্বর ওয়ার্ড যাই, এবং 7 নম্বর ওয়ার্ডটা হচ্ছে বহরমপুরের যিনি পুরসভার চেয়ারম্যান এবং বহরমপুর এর প্রার্থী নারুগোপাল মুখার্জি কিন্তু সেই ওয়ার্ড থেকে জিতেছেন, এবং সেই ওয়ার্ডেও দেখা যায় একই জিনিস। এবং সেখানেও তৃণমূল সমর্থকরা তারা রাস্তার পাশে ঘিরে তোমার অধীর চৌধুরীকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে, এবং তারপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কোনো রকমভাবে বের করে দেয়। এবং 8 নম্বর ওয়ার্ডে গিয়েও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হয়। যদিও অধীর চৌধুরী এই ঘটনাকে আমল দিতে রাজি নয়, তিনি বলছেন যে চিৎকার চেঁচামেচি বিক্ষোভ দেখাতেই পারে, মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল কর্মীরা, তাকে কিন্তু আমল দিতে, তাকে কিন্তু পাত্তা দিচ্ছেন না, এবং একে প্রতিহত করবেন বলে
বলে কিন্তু অধীর চৌধুরী জানিয়েছেন। তবে তৃণমূল কর্মীদের দাবি যে অধীর চৌধুরী ভোট এলেই যেহেতু তিনি বহরমপুর শহরে এসে দাঁড়াতে শুরু করছেন, তাকে অসময়ে কোনো শহরবাসী পায় না, সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। এবং নারুগোপাল মুখার্জি যেহেতু এলাকার উন্নয়ন করেন এবং এলাকার সবসময় মানুষের পাশে থাকেন, সেই কারণে কিন্তু তারা নারুগোপালকেই এই এলাকা থেকে এই বিধানসভা কেন্দ্র থেকে চাইছে। তবে বাজার তো কুত্তা বুকে হাজার কুকুরে খেয়ে বলছেন আমাদের কোনো মাথা ব্যথা নাই দাদা। আমরা মানুষের যাবো, ভোট চাইবো, বক্তব্য রাখবো, ভোট করাবো। মানুষকে আতঙ্কিত করে রেখেছিল মিউনিসিপালিটি ভোটে, এবারে এসব হবে না, এগুলো হতে দেবো না। হবে না মানে হতে দিব না, দেবো না তো দেবো না। ভোট হবে তো হবে, নির্বিঘ্নে নির্ভয়ে অবাধ নির্বাচন করিয়ে ছাড়বো ছাড়বো ছাড়বো। এই শহরকে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত করবার জন্য যা যা করণীয় সব করবো, করবো তো করবো। এলাকায় যে ভীত সন্ত্রাস পরিবেশ তৈরি করছেন উনি, এই জায়গায় প্রতিবাদ করতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথে বুথে কর্মীরা তাদের প্রতিবাদ জানাচ্ছি যে আপনি অধীর চৌধুরী, আপনি ভোটে দাঁড়িয়েছেন, প্রচার করুন, কিন্তু আপনার যে পুরোনো রবিনহুড ইমেজ, আপনি যে পুরোনো একটা ডাক সাইডের নেতা, এগুলো আপনার নেই। তাহলে প্রচারের মাধ্যম চেঞ্জ করুন, অথবা সিআরপিএফ কে নিয়ে আপনি যেখানে একটা বলাই তৈরি করে একজন সাধারণ মানুষের একটা অবস্ট্রাকশন তৈরি করছে, যদি বহরমপুরটাকে আপনি ইলেকশন কমিশনের মিলগাড়ি দিয়ে এবং তার সঙ্গে আপনার ধরুন পোশাক কিছু হচ্ছে মানে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক দিয়ে যদি আপনি এটাকে ব্লক করে রাখেন, সেটা সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই প্রতিবাদ করছে। যেমনটা বলছিলাম আপনাদের যে অধীরের প্রচারে অশান্তিতে কড়া কমিশন, বহরমপুর থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, 4 তৃণমূল কর্মীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ। বহরমপুরের প্রচারে মুখোমুখি কংগ্রেস তৃণমূল, বহরমপুরের বটতলায় দুপক্ষের হাতাহাতি। গতকাল এই পরিস্থিতি তৈরি হয়েছিল। অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু কমিশনে অভিযোগ জানায়, তারপর এই কমিশনের তরফ থেকে পদক্ষেপ, কড়া কমিশন। বহরমপুর থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, 4 তৃণমূল কর্মীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ। বটতলায় দুপক্ষের হাতাহাতি, অধীরের প্রচারে অশান্তিতে পদক্ষেপ নির্বাচন কমিশনের। আর মানে তো ওরা আমার কাছে পরাজিত, আর এবার আবারও বলে দিচ্ছি পিছিয়ে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে। এবার হুঁশিয়ার করে দিলাম। মাস্তান না, এটা প্রমাণ আগেও করে দিয়েছি, এই ওয়ার্ডে করে দিয়েছি। রবীন্দ্রনাথ আর আমি প্রতিটা জায়গায় ওর গোটা জেলা থেকে প্রচার করতে বলুন। বহরমপুরের লোক নিয়ে ও কত বড় মাস্তান, ওকে বলুন যে উত্তরাতে আমাদের সঙ্গে লড়ছে। একটা বুথে ও একটা তৃণমূল কংগ্রেস কর্মী থেকে ওর লোক ওর সিকিউরিটি নিয়ে একটা গায়ে হাত দিয়ে দেখাক, তারপর দিন অধীর বেড়াতে পারবে নাকি বলে দিচ্ছে। এখানে বহরমপুরে বেড়াতে দিব না। শনিবার খড়গপুর সদরে দিলীপ ঘোষের মনোনয়ন। দিলীপের মনোনয়নে বিজেপির ঐক্য। দিলীপ ঘোষের পাশে শুভেন্দু অধিকারী। দিলীপের রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। উড়িষ্যা, হরিয়ানা, মহারাষ্ট্র যদি জিততে পারি, পশ্চিমবাংলাও জিততে পারি, আর সেটা এবার লোকে দেখবে। দিলীপদা নন্দীগ্রামের নমিনেশনে আমার সাথে ছিল, আজকে খড়গপুর সদরের নমিনেশনে আমি দিলীপদার সাথে। খড়গপুর থেকে 1.5 লাখ ভোটে আপনি জিতবেন। 2016 সালের পর 2026 খড়গপুর সদরে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন তিনি। মনোনয়নের আগে খড়গপুরের গোলবাজারের রাম মন্দিরে স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে পুজো দেন দিলীপ। সকাল 10:30 নাগাদ পুজো দিয়ে ট্যাবলোই ছড়ে রোড শো। সেখানে চমক, দিলীপ ঘোষের পাশে শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপিতে ঐক্যের ছবি, খড়গপুরে পাশাপাশি দিলীপ শুভেন্দু। দিলীপের নমিনেশনে আমি দিলীপদার সাথে। খড়গপুর থেকে 1.5 লাখ ভোটে আপনি জিতবেন। এদিন দিলীপ ঘোষের রোড শোয়ে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
ये रैली बता रही है कि बंगाल की जनता ने मन बना रखा है कि इस बार ममता दीदी बाहर और मोदी सरकार अंदर, कमल फूल सरकार बंगाल में बनेगी ताकि डर का, भ्रष्टाचार का, अत्याचार की सरकार का नाश हो और विश्वास के साथ विकास की, प्रगति की राह पर बंगाल आगे बढ़े। मोदी जी के नेतृत्व में बंगाल तरक्की करेगा, डबल इंजन की सरकार बनेगी। 21 বিধানসভা ভোটে শুভেন্দু এবং দিলীপ কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। এবারের ভোটে জোড়া আসনে প্রার্থী শুভেন্দু অধিকারী, কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। 30শে মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেন শুভেন্দু। তার রোড শোয়ে ছিলেন দিলীপ ঘোষ, আর এদিন দিলীপের মনোনয়নের রোড শোয়ে পাশে শুভেন্দু। 50,000 ভোটে জিতবে দিলীপ ঘোষ, আর অবিভক্ত মেদিনীপুরের 35টা সিটে। 2021-এ বিজেপির স্লোগান ছিল আপ কি বার 200 পার, কিন্তু তাদের থামতে হয় 77-এ। তারপর বিজেপির রাজ্য সভাপতি বদল হয়। দিলীপ ঘোষের জায়গায় রাজ্য সভাপতি হন সুকান্ত মজুমদার। তারপর থেকে দিলীপ ঘোষ যেন আস্তে আস্তে কোণঠাসা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে 24-এর ভোটে মেদিনীপুরের আসনটি চেয়েও দিলীপ ঘোষ পাননি। তাকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে, সেখানে হেরে যান দিলীপ ঘোষ। এবার সামনে আরেকটা বিধানসভা ভোট। এর আগে গত বছর জুলাই বিজেপির রাজ্য সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। তিনি দায়িত্বে এসেই নতুন পুরনো একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন। তারপরেই দেখা গিয়েছে ক্রমেই আবার ফর্মে ফিরছেন দিলীপ। এবার তাকে ফের দাঁড় করানো হয়েছে খড়গপুর সদর থেকে। 2016 সালে এই আসন থেকেই তিনি প্রথমবার বিধায়ক হন। 21-এ জেতেন হিরণ, কিন্তু তার জায়গায় এবার দিলীপকে টিকিট দিয়েছে বিজেপি। দিল্লি তো একটা রাজ্য মাত্র, ওটা আমরা জিতিয়ে দেখিয়ে দিলাম যে কোনো ইলেকশন জিততে পারি। উড়িষ্যা, হরিয়ানা, মহারাষ্ট্র যদি জিততে পারি, পশ্চিমবাংলাও জিততে পারি, আর সেটা এবার লোকে দেখবে। পশ্চিমবাংলায় সার্বিকভাবে মানুষ পরিবর্তন চাইছে। মহিলা, পুরুষ, যুবা, আদিবাসী, বনবাসী, শিক্ষিত, অশিক্ষিত, বেকার, চাকরিজীবী সবাই চাইছে পরিবর্তন। এদিন দিলীপ ঘোষ সহ মনোনয়ন জমা দেন খড়গপুর গ্রামীণ, দাঁতন, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা এবং কেশিয়াড়ির বিজেপি প্রার্থীরা। নিউজ 18 বাংলা। ফের তৃণমূল নেতাদের হুমকি দিলীপের, লুটের টাকা পেট থেকে টেনে বের করার হুমকি। খড়গপুরে ভোট প্রচারে দুর্নীতি ইস্যুতে খড়গহস্ত ইডি নিয়েও তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। ফের তৃণমূল নেতাদের হুমকি দিলীপের, লুটের টাকা পেট থেকে টেনে বের করার হুমকি। খড়গপুরে ভোট প্রচারে দুর্নীতি ইস্যুতে খড়গহস্ত দিলীপ ঘোষ। আজ পর্যন্ত যত সরকারি লুট হয়েছে টাকা, উন্নয়নের টাকা যারা খেয়েছে তাদের পেট থেকে বার করা হবে। টাকা হজম করলেও হবে না, পেটের থেকে টেনে বার করবো। আমরা ছোটবেলায় ভয় পেতাম, রাত্রেলা বেরোতে না, নিশির ডাক চলতো, ভূত প্রেতনি আসে, ভয়ে বেরোতাম না। এদের কাছে তাই হচ্ছে এখন ইডির ডাক। চিঠি এলেই বিপি সুগার বেড়ে যাচ্ছে, হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে। টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। নিউজ 18 বাংলায় স্বাগত অরূপদা। দিলীপ ঘোষ হুমকি দিচ্ছেন তৃণমূল নেতাদের, লুটের টাকা পেট থেকে টেনে বের করার হুমকি। খড়গপুরে ভোট প্রচারে দুর্নীতি ইস্যুতেই খড়গহস্ত। শুধু তাই নয়, ইডি নিয়েও তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। কি বলবে? আরে যে দিলীপ ঘোষ আজ থেকে 3 মাস আগে নরেন্দ্র মোদীর সভায় মঞ্চে জায়গা কত দূরের কথা, এমনকি নিচে চেয়ারে পর্যন্ত ডাক পেতেন না, তার মুখ থেকে এত বড় বড় ডায়লগ শুনতে হবে। আর সেই সময় যখন দিলীপ ঘোষ মঞ্চে ডাক পেতেন না, স্টেজে ডাক পাওয়া দূর, মাটির চেয়ারেও ডাক পেতেন না, সেই সময় মোদীজির কাছে মঞ্চে আলো করে যিনি বসে থাকতেন তার নাম শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারীকে দিলীপ ঘোষ বলেছিল 7,000 টাকা চোর, নারদার করতো লাগা, যাতে জেলে দেখাবো। সেই শুভেন্দু অধিকারীকে আগের দিন যখন নমিনেশন জমা দিয়ে আসছে, তারপরে খড়গপুরে দেখলাম মালা পরিয়ে বরণ করছে। সেই দিলীপ ঘোষের কথা কোনো বিরুদ্ধ, যাকে চোর বলেছে তাকে মালা পরিয়ে যাবে, যাকে চোর বলেছে সেই মঞ্চে উঠেছে দিলীপ ঘোষকে মঞ্চে উঠতে যাবে। দিলীপ ঘোষ আগে নিজে বিজেপির মধ্যে নিজের জায়গা সিকিউর করুক, তারপর যখন আবার ভোটটাকে হেরে বাড়ি দিবে, মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দিরে আশ্রয় নিতে হবে, তারপর আবার পার্টি থেকে ফোকাস করবে। ওর কথা কোনো গুরুত্ব আছে বলে সুস্থ মানুষ তো মনে করবে। ধন্যবাদ। হাসনাবাদের মাখালগাছায় রাস্তা অবরোধ, ভোটার তালিকায় নাম বাদে বিক্ষোভ, অবরোধ। ছবিটা দেখাই আপনাদের, দেখুন। হাসনাবাদে এখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, তার কারণ নাম বাদ। বসিরহাট উত্তরে 2 বুথে 700 জনের নাম বাদ। অনুপম রয়েছে। অনুপম, কি দাবি করছেন তারা, কি অভিযোগ জানাচ্ছেন?
হ্যাঁ দেখো, এই যে হাসনাবাদ অর্থাৎ বসিরহাট উত্তর যে বিধানসভা, সেখানকার 252 এবং 253 নাম্বার বুথে, এইখানে এই দুটো বুথে 700 জনের নাম বাদ দিয়েছে। এবং যাদের নাম বাদ দিয়েছে তারা কিন্তু প্রথমে বিআরও, তারপরে এআরও থেকে শুরু করে বিডিও এবং এমনকি ইলেকশন দপ্তর পর্যন্ত তারা ঘোরাঘুরি করেছে, যোগাযোগ করেছে, কিন্তু কোনো রকম সদুত্তর না মেলায় তারা অবশেষে তারা ক্ষোভে ফেটে পড়ে এবং আজকে তারা রাস্তায় আগুন লাগিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রায় 1.5 ঘন্টা মতন তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এবং এই বিক্ষোভের ফলে কিন্তু দুই ধারে রাস্তায় চলাচল কিন্তু স্তব্ধ হয়ে যায়, যানজটের সৃষ্টি হয় এবং তারপরে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং বিক্ষোভকারীদেরকে বুঝিয়ে তাদেরকে বিক্ষোভ তোলে। তবে যারা বিক্ষোভ করছিল তারা কিন্তু পরিষ্কারভাবে যেটা জানিয়েছে প্রশাসনকে, অবিলম্বে যদি